তারপর থেকে আর জেগে ওঠেনি পানামনগর। আসসালামু আলাইকুম, আমি পাপ্পুরাজ। আমি আজকে যাব ইতিহাসের হারিয়ে যাওয়া নগরী সেই পানাম সিটিতে। গুলিস্তান থেকে যেতেই চোখে পড়ল বঙ্গভবনের রাষ্ট্রপতির সেই বাসভবনটি। বন্ধুরা, প্রথমে আমি আপনাদের জানিয়ে রাখি আপনারা কিভাবে যাবেন। যেহেতু আমি ঢাকা গুলিস্তান থেকে যাব, তাই ঢাকা গুলিস্তান থেকে আপনারা কিভাবে যাবেন সেটি আমি আপনাদের জানিয়ে রাখি। প্রাচীন বাংলা সোনারগাঁ পানাম নগরীতে যাওয়ার জন্য প্রথমে আপনাদের ঢাকা গুলিস্তান থেকে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা মোগরাপাড়া বাস স্ট্যান্ড যেতে হবে। প্রতি আধা ঘন্টা পর পর গুলিস্তান থেকে বিভিন্ন কোম্পানির বাসগুলো মোগরাপাড়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। বন্ধুরা, যেহেতু আমি বাসে যাচ্ছি সেই হিসাবে আপনাদের জানিয়ে রাখি কোন কোন বাসগুলোতে আপনারা যেতে পারেন। এখান থেকে বিভিন্ন কোম্পানির বাসগুলো ছেড়ে যায়, তার ভিতরে রয়েছে দোয়েল, স্বদেশ, বোরাক সহ বিভিন্ন কোম্পানির বাস। বোরাকের এসি গাড়িতে করে গেলে টিকিট প্রতি পড়বে 60 থেকে 70 টাকা। দোয়েল ও স্বদেশ নন এসি টিকিট পড়বে মাত্র 40 টাকা। আপনাদের জানিয়ে রাখি গুলিস্তান থেকে সোনারগাঁ দূরত্ব 30 কিলোমিটার। আপনাদের বাসে যেতে সময় লাগবে 40 থেকে 50 মিনিট। যেতে যেতে চোখে পড়ে গেল কাঁচপুর ব্রিজটিও। দেখতে দেখতে চলে আসলাম মোগরাপাড়া বাস স্ট্যান্ডে। বন্ধুরা, আমাদের বাস থেকে নেমে এখন অটোরিক্সা বা সিএনজি করে যেতে হবে পানাম সিটি সেই গন্তব্যে। আপনাদের জানিয়ে রাখি মোগরাপাড়া বাস কাউন্টার থেকে পানামনগর সিটিতে 3 কিলোমিটার দূরত্ব। অটোরিক্সায় ভাড়া নিল জনপ্রতি 20 টাকা। বন্ধুরা, আমরা দেখতে দেখতে চলে আসলাম ঐতিহাসিক সেই পানাম সিটিতে। সময় লাগলো 15 মিনিট। এলাকার মেন রোড থেকেই দেখা যাবে পানাম সিটি নগর। 1500 থেকে ঈশা খাঁ যেখানে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন। নগরীর ধ্বংসাবশেষ এখনও কিছু রয়ে গেছে পুরাতন স্থাপনা ও বাড়িঘর। চলুন তাহলে সবাইকে দেখিয়ে আনি, আশা করি সবার খুবই ভালো লাগবে। পানাম সিটিতে প্রবেশ করার জন্য অনেকগুলো গেট রয়েছে, তার ভিতরে উল্লেখযোগ্য এই বড় গেটটি খুলে দেওয়া হয়েছে, তাই ঘুরতে আসা মানুষগুলো এখান থেকেই টিকিট কিনে প্রবেশ করেন। তাই আমরাও দেরি না করে এখান থেকে টিকিট কিনে নিলাম। আমাদের টিকিট মূল্য নিল 20 টাকা করে। প্রবেশদ্বারের পাশেই রয়েছে ইট সিমেন্ট দিয়ে গড়া একটি বই, যেখানে সংক্ষিপ্তভাবে লেখা রয়েছে পানাম নগরের ইতিহাস। ইতিহাসের হারিয়ে যাওয়া সমৃদ্ধ এক নগর। সোনারগাঁও একসময় ছিল বাংলার রাজধানী। কালের বিপত্তে এটি নারায়ণগঞ্জ জেলার উপজেলা মাত্র। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে দাঁড়ানো শত বছর পুরনো সেই ভবনগুলো আজ যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন হারিয়ে যাওয়া সেই ভবনগুলো। এখন পর্যন্ত কিছু ভবন টিকে রয়েছে, আর অধিকাংশ ভবনগুলো ধ্বংস হয়ে গেছে কালের বিপত্তে। এরপরও যে ভবনগুলো টিকে রয়েছে তা আপনারাই অনুমান করতে পারবেন কতটা সমৃদ্ধ ছিল এই নগরী। নগরীতে যাতায়াতের জন্য এই একমাত্র রাস্তা, যা নগরীর মাঝখানটা দিয়ে বয়ে গেছে এপাশ ওপাশ। ভিতরে ঢুকতেই দেখতে পেলাম এই এক পরিত্যক্ত শহর, যেখানে এখন আর কেউ বসবাস করে না। চলুন আপনাদের দেখিয়ে আনি নগরীর প্রত্যেকটি কোনায় কোনায় স্থাপনগুলো এখনো কিভাবে দাঁড়িয়ে রয়েছে। হারিয়ে যাওয়া এই নগরীতে ঘুরতে ঘুরতে নিজেও যেন হারিয়ে গেলাম অন্য এক রূপকথার রাজ্যে। পানাম নগরের পরিকল্পনা নিখুঁত। নগরীর পানি সরবরাহের জন্য দুপাশে 2টি খাল ও 5টি পুকুর রয়েছে। এখানে প্রত্যেকটি বাড়িতে রয়েছে কূপ বা কুয়া। অবিশ্বাস্য হলেও বাস্তবতা মেনে নিতে হবে। একসময় এই নগরীতে ধনী গরিবের বসবাস ছিল, আজ সেটা পুরনো ভুতুড়ে বাড়ি পরিণত হয়েছে। বন্ধুরা, তাহলে চলুন এবার শুনে আসি হারিয়ে যাওয়া পানাম নগরের সেই ইতিহাস।
এই সোনারগাঁয়ে 1500 শতকে ঈশা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদীপথে বিলেত থেকে আসতো থান কাপড়, আর দেশ থেকে যেত মসলিন। শীতলক্ষ্যা ও মেঘনা ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা। ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন ব্যবস্থার ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানামনগর। পরবর্তীতে পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেন ইংরেজদের নীল বাণিজ্য। পরবর্তীতে ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র। মূলত পানাম শহর ছিল হিন্দু ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র নগরী, আর তাদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে। মূলত তারাই গড়ে তোলে এই নগরী। 1611 খ্রিস্টাব্দে মোগলদের সোনারগাঁ অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার যোগাযোগ সরাসরি স্থাপিত করা হয়। বাংলার স্বাধীন রাজা 12 ভূঁইয়াদের অন্যতম ঈশা খাঁর পথচারণা ছিল এই নগরীতে। এই নগর সমৃদ্ধ করেছিল রাজধানী সোনারগাঁকে। এই কারণে ঈশা খাঁ প্রায় আসতেন এইখানে। শুধু তাই নয়, ঈশা খাঁ দূর দূরান্তের রাজ অতিথিদের সঙ্গে করে ঘুরে দেখতেন এই নগরী। পানাম নগরীতে টিকে থাকা এই পর্যন্ত 52টি বাড়ি কোনোরকম টিকে রয়েছে। উত্তর পাশে 31টি ও দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। বাড়িগুলোর অধিকাংশই আয়তাকার, উত্তর দক্ষিণে বিস্তৃত। বাড়িগুলোর উচ্চতা 1 তলা থেকে 3 তলা পর্যন্ত। বাড়িগুলোর স্থাপত্যে মোগল, গ্রিক ও গান্ধারা স্থাপত্য শৈলীর নিদর্শন বিদ্যমান। জানিয়ে রাখি, এখানকার বেশিরভাগ ভবনগুলো খুবই ঝুঁকিপূর্ণ রয়েছে। এই নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও রয়েছে মন্দির, গির্জা, মঠ, গোসলখানা, প্রান্তশালা, নাচঘর, চিত্রশালা, গুপ্তকক্ষ, দরবার কক্ষ, বিচারালয়, পুরনো জাদুঘর সহ না জানি আরো কত কি কি রয়েছে। বন্ধুরা, পানামের ইতিহাস তো জানলেন, এবার জেনে আসি পানামের ধ্বংসের ইতিহাস। 1965 খ্রিস্টাব্দে ভারত পাকিস্তানের সাম্প্রদায়িক দাঙ্গার সময় হিন্দু ব্যবসায়ীদের এই বসতি ছিল লুটেরাদের লক্ষ্যবস্তু। ওই সময় লুটেরা সব দরজা জানলাও নিয়ে যায়। বাংলাদেশের যুদ্ধের সময় 1971 সালে এখানকার বহু হিন্দু ব্যবসায়ীরা ভারত পাড়ি জমালে পানাম প্রায় জনমানবহীন হয়ে পড়ে। তারপর থেকে আর জেগে ওঠেনি পানাম নগর। এরপরে সরকারিভাবে পরে বাড়িগুলোতে বসতি করার অনুমতি দেয় সরকার। 10 থেকে 15 বছরের জন্য ইজারা দেওয়া হয়, তারপর নবায়ন করা হয়। মূলত বাসিন্দাদের বর্তমানে বাড়িগুলো অবহেলায় অযত্নে ক্ষয়ে যেতে থাকে। তারপর থেকে সমালোচনার মুখে পড়ে 2004 সালে ইজারা বাতিল করে দেওয়া হয়। দুই সালে বিশ্বের ধ্বংসপ্রায় 100টি ঐতিহাসিক শহরের তালিকায় স্থান পায় পানাম নগর। এই স্বীকৃতি থেকে উপলব্ধি করা যায় পানাম নগরের কতটা গুরুত্ব। এই নগরী দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসে অবাক দৃষ্টিতে হারিয়ে যাওয়া টিকে থাকা অংশ ঘুরে ঘুরে দেখেন দর্শনার্থীরা। এখানকার প্রত্যেকটি ভবনগুলোর শ্যাওলা ধরে গেছে, ঝরে ঝরে পড়ছে ইটবালুর কণা।
বন্ধুরা, যতই দেখছি ততই হারিয়ে যাচ্ছি, হারিয়ে যাওয়া এই পুরনো পানাম নগরীতে। বন্ধুরা, এই ছিল পানাম নগরীর কিছু ইতিহাস। বন্ধুরা, যারা পানামনগর আসবেন, পানামনগরে প্রবেশ করার আগেই কিছু দোকানপাট দেখতে পাবেন যেগুলো মেলার মতো। তাহলে চলুন আপনাদের একটু ঘুরিয়ে দেখাই।